যে আমরা এটা যে মেয়ের দাহ হয়েছে সেখানে যে আমাদের যে কাজ আছে সেই কাজ আমরা কিছু করতে হয়নি, প্রশাসনের পক্ষ থেকে এমনিতেই হয়ে গেছে সব কাজ। আমরা গিয়ে দেখি 3টে ডেড বডি রয়েছে, তার সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় না, আমি তো একটা গেছি চুল্লির সামনে ঢুকতে দেওয়া হয় না সাধারণ লোককে, সেখানে আমার মেয়েকে শুইয়ে যেটুকু কাজকর্ম করার করে সঙ্গে জয়ী চুল্লিতে ঢুকে গেল, প্রশাসনেরও দেখা নেই, পুলিশেরও আর দেখা নেই। তারপরে 3-4 দিন যে আমাদের উপরে যে অত্যাচার চলেছে প্রশাসনের পক্ষ থেকে, সেটা আপনাদের বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। সেই মানে ওই 9 তারিখ থেকে 9, 10, 11, 12, 13 তারিখ দুপুর পর্যন্ত যা হয়েছে আমাদের উপরে সেটা আমরা ব্যাখ্যা করা কোনো ভাষা নেই আর কি আমাদের উপরে। করেছে করে যখন সিবিআই কাছে গেছে সেদিন দুপুরবেলাও এবং পুলিশও আমরা কে উকিল রাখবো কি করব সেটা তাদের কৈফিয়ত দিতে হবে, এবং আমাদের টাকা দিয়ে তো প্রথম থেকে কেনার চেষ্টা হয়েছে। আমরা দৃঢ় মানসিকতা ওরকম একটা মেয়েকে হারিয়ে আমরা টাকা আমার মেয়ের কাছে দিয়েছিল, তার জন্য আপনাকে পুলিশ কি টাকার অফার করেছে? আপনি বলছিলেন হ্যাঁ, নট এই ডিসি নট টাকা দিতে আমাদের কাছে সবাই এই আমরা জন্যই আজকে অঙ্গীকার হয়ে আমরা অঙ্গীকার করব, আমরা আছি। আমি যেন দেখতে পাই যে আপনারাও আমার সঙ্গে আমরা আছি একদম আমরা এখনই একটা কর্মসূচি ঘোষণা করে দিচ্ছি। 10 তারিখে আমি শুনেছি শাসক দলের এমপি এমএলএরা রাষ্ট্রপতির কাছে যাবেন অপরাধিতার বিল। সেটা ভালো, তো আমরা তো সাপোর্টও দিয়েছি, কিন্তু পরে 9 তারিখের পরে। আর আমরা 9 তারিখের বিচার চাওয়ার জন্য 10 তারিখে আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধর্ণা দেব। ওনারা রাষ্ট্রপতির কাছে যাবেন, আমরা 10ই ডিসেম্বর সব অল বিজেপি এমএলএ আমরা 10টা থেকে 5টা রাজ্যপালের সামনে। এবং তার অনেক স্বপ্ন ছিল, তার স্বপ্নগুলো সফল হতে দিল না। কই দুষ্কৃতীরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো। কেন এই নির্মম পরিস্থিতি হলো? তার জন্য আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন, তেমনি শুধু আপনারা এই কজন বললে হবে না, সমস্ত দেশের লোক, সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে। যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই। আমরা দিদি একটু বলছেন। সবাইকে নমস্কার। 8 তারিখ আমার সুস্থ মেয়েটা হসপিটালে রোগীদের সেবা করতেই এসেছিল, তার ওটা ডিউটিই ছিল। ডিউটিরত অবস্থায় রাত্রি 11টা 15তেও সে আমার সঙ্গে কথা হয়েছিল এবং সে আমাকে বললো, মা কোনো চিন্তা নেই, তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে। তারপরে কি হলো তার সাথে? আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নৃশংসভাবে তার কাজের জায়গায়, সে তো সুরক্ষিত, সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি। আমি তো তাকে বলতাম হসপিটালের গেটে ঢুকে যাবি, আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না। সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো? এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো। হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে? ডাক্তাররা কেন তাকে এভাবে নির্মম হবে? সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে? আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত? এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল। এত যন্ত্রণা, এত তিল করে আমি প্রতিনিয়ত শুধু আমার নিজেকেই কোশ্চেন করি, কি হলো তার সাথে? আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো? সে তো তার স্বপ্নের জায়গায় ছিল, ওখানে আর্জি করে চান্স পেয়ে ওনারা অপরাজিতা বিলটা করেছেন, 9 তারিখের পরের বিচার চাইছে। তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে, আমরা তো ডিভিশন চাইনি, সমর্থন করেছি। কিন্তু 9 তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না। আমরা সেটা নিয়ে করব, কারণ 5 দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে। এবং পৃথিবীর মধ্যে 8ম আশ্চর্য, এই মামলায় সুপার জেলে আর থানা ওসি জেলে, লোকাল জিডি পুলিশ স্টেশন, এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নথি নেই। আমরা সবাই আছি আপনার সঙ্গে। এই প্রদীপদাকে বলুন, নৌশাদ ভাইয়ের সঙ্গে বলছি দাদা, রাজভবন আপনার একটা টিভিতে দেখছিলাম, তারপরে আবার সেই রাজ্য সরকারের রাস্তা আছে। প্রথম অবস্থাতে আমাদের কোনো রাস্তা ছিল না, প্রথম অবস্থাতে আমাদের কোনো রাস্তাই ছিল না। বাস থেকে কার গলা শুনছিলাম আমরা যখন বলছিল সঞ্জীব মুখার্জি। কাউন্সিলর। তখন আমি
করতে চাইনি, আমার প্রচন্ড জ্বর, শরীর খারাপ ছিল, আমি জোরজবরদস্তি বলছি করে আমি আমাদের বসতে বিয়েটা পারছি করানো না, হয়েছিল, যেহেতু তারপর করানো DC হয়েছে। বললো যে বাইরে ব্যাপারটা মিডিয়াকে বলেছিল, ওই জন্য রাত্রিবেলায় ভোলা থানার অফিসার আমার যত সময় গাড়ি গেছে, ওই সঞ্জীব মুখার্জি আমাদের থেকে ভিডিও করছে। সেই ভিডিও তো পরবর্তীকালে পার্টি অফিস থেকে পাবলিশ করা হয়েছে, যখন আমি আরজি করে গিয়ে প্রশ্নটা তুলেছিলাম। তারপরে মানে আমরা ওনাকে একটা কথা দিচ্ছি, আপনারা আন্দোলনটা শুনুন, আদালত বিচার করবে ঠিক আছে, কিন্তু এই যে ছোট অন্যায়গুলো আমাদের সঙ্গে হয়েছে সেগুলো বিচার আমাদের জনগণের কাছ থেকে দিতে হবে, রাস্তা থেকে তুলতে হবে। রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার্জশিটটাও দেখছি, সাপ্লিমেন্টারি চার্জশিট কি আছে, সেটা যদি আমাদের ঠিক অনুভূত না হয় আমরাও বাধ্য হয়ে আন্দোলন করবো। আমরা আপনাদের কথা দিচ্ছি। আমরা মানুষের সেবা করার জন্য সেদিন রাত্রিবেলায় তাকে দুষ্কৃতীরা পৃথিবী থেকে সরিয়ে দিই। কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন খবর পেয়েছি তখন আমরা সারা ভেঙে পড়েছিলাম, কিন্তু যখন আমরা হসপিটালে এসেছি, যতটা আমরা মেয়ের মৃত্যুতে শোক না পেয়েছি, সেই দিনটা আমাদের প্রশাসন এবং পুলিশ আমাদের এমনভাবে হ্যারাসমেন্ট করেছে, সে জীবনে আমরা কোনদিন আসছে এটা বুঝবো না। একটা মেয়ে, আমার মেয়েটা পড়ে গেছে পাশের ঘরে, আর 3 ঘন্টা আমরা বসে আছি, সেখানে ঢুকতে পারছি না। কি অসহ্য যন্ত্রণার মধ্যে আমরা তখন ছিলাম। যখন আমরা পোস্টমর্টমটা বললো এখানে করাবো না, তখন ওরা একটা বলতে গেলে অভিনয় আর কি, অভিনয় করে বিভিন্ন রকম এই করা হবে ওই করা হবে বলে পশ্চিমবঙ্গকে আর্জি করেই পরিচাল, এবং আর্জি কর থেকে যারা প্রশাসন এবং পুলিশের লোক, আমার মেয়ের দেহ আমরা কিছুতেই মানে সেদিন ডাকবো আর কি, টালা থানায় গিয়ে 2 ঘন্টা বসে রইলাম, আমাদের কোনো পাত্তাই দিল না। টালা থানায় আমাদের এত হ্যারাসমেন্ট করেছিল, মানে আর কিছু